ঈদে মানুষের ঘরে ফেরা অব্যাহত, যাত্রীদের চাপ। রাজধানীর সবগুলো বাস টার্মিনালে স্বস্তিতে যাচ্ছেন লঞ্চের যাত্রীরা। তিস্তা প্রকল্পে আসছে চীন। ঢাকা বেইজিং একটি চুক্তি, ৮ সমঝোতা সই। শি জিনপিং ডক্টর ইউনূস, $210 কোটি সহায়তার প্রতিশ্রুতি। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্র ফিরে আসেনি, মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না, বললেন নেতারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নৌপথে অতীতের চেয়ে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক। নেই কোনো ভোগান্তি বা অতিরিক্ত যাত্রী চাপও। লঞ্চে যাত্রী চাহিদা কম হলেও নিরাপত্তা নিশ্চিত করায় সন্তোষ মালিকদের। বিগত বছরের তুলনায় এবারের নৌযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক, দাবি নৌ পরিবহন উপদেষ্টার। সদরঘাটে নেই অতীতের জৌলুস, নেই ঘাটে অতিরিক্ত যাত্রীর চাপ। ঈদ সামনে রেখে সদরঘাটে এখন অনেকটাই স্বাভাবিকের মতো। পরিবার নিয়ে ঈদ করতে নৌপথে শহর ছাড়ছেন দক্ষিণাঞ্চলের মানুষ। তাই ঘাটে সারি সারি লঞ্চ, অপেক্ষা যাত্রীর। যাত্রীরাও নিজেদের সময় অনুযায়ী নিজস্ব গন্তব্যের লঞ্চে চড়ছেন। লক্ষ্মীবাজার থেকে সদরঘাট মাঝারি আকারের যানজট আর তীব্র গরমে ঘরমুখ মানুষের মুখে ক্লান্তির ছাপ। তাতে কি ফিরছেন আপন গন্তব্যে? নেই কোনো অভিযোগ। আসার সময় একটু যানজট পাইছি, তেমন না। তারপরও অনেকটা পথ হাইটে আসলাম। তো যাই হোক, ঈদ উপভোগ করার জন্য ইনশাল্লাহ দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। প্রতি বছরে ঈদের সময় একটা ভিড় থাকে, যেহেতু সবাই ঈদের সময় বাইরে যায় আর ছুটিগুলো সবসময় সবার একসাথে হচ্ছে। তো মোটামুটি চাপ ততটা বেশি না, আগের মতো না। শুক্রবার বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে যান নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এ সময় তিনি যাত্রীদের খোঁজখবর নেন। লঞ্চের ছাদে যাত্রী পরিবহন করায় অসন্তোষ প্রকাশ করলেও সার্বিক পরিস্থিতি ইতিবাচক বলে জানান। সেজন্য হয়তো ছাদের উপরে লোক আমি দেখলাম, বাট নট ডিজায়ারেবল। তারপরেও মানবিক কারণে সবাই বলছে যে লঞ্চগুলো ছেড়ে দিতে। আগামীতে আশা করি আগামীকাল থেকে আরেকটু ডিসিপ্লিন হবে। লঞ্চ কর্তৃপক্ষ বলছে, অতীতের মতো লঞ্চে যাত্রী নেই, কিন্তু সরকার যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করায় সন্তোষ তাদের। তুলনামূলক সেইতে যাত্রীর সংখ্যা অত্যন্ত এখনো কম, কিন্তু প্রশাসনিক যে ব্যবস্থা গত 5 বছরের তুলনামূলক অনেক সন্তুষ্টমূলক। শনিবার থেকে লঞ্চ যোগে যাত্রী চাপ আরও বাড়বে বলেও জানান তারা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরে ঢাকা ও বেইজিং এর মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। তিস্তায় পানি সম্পদ ব্যবস্থাপনা ও ঋণের সুদের হার কমাতেও রাজি চীন। শুক্রবার বেইজিংয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এমন আশ্বাস দেন। এছাড়াও চীনের ব্যবসায়ীদের বাংলাদেশের ব্যবসা বান্ধব পরিস্থিতিতে বিনিয়োগ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। শুক্রবার সকাল 10টা চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের উত্থাপিত ইস্যুতে একমত পোষণ করে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন শি জিনপিং। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, চীনের ঋণের সুদের হার কমানো ও কারখানা স্থানান্তরে সহযোগিতা করবেন দেশটির প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপারে কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে। বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক, এটা নতুন স্কেলে যাবে। চাইনিজ প্রেসিডেন্ট এটাও বললেন যে উনি বাংলাদেশের আম এবং কাঁঠাল খেয়েছেন এবং উনি ওইটা প্রশংসা করলেন। পরে চীনা ব্যবসায়ী নেতা, অভিজ্ঞ ব্যক্তিবর্গ, উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এ সময় জানান, গেল 8 মাসে বাংলাদেশে ব্যাপক পরিবর্তন হয়েছে, তাই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিতে আহ্বান জানান। Bangladesh overcame all the terrible things that happened to Bangladesh in the recent years and emerged as a completely new nation because of the young people. And they talk about, young people talk about creating new Bangladesh. You are invited to be part of that new Bangladesh. It's not only business, it's a transformation.
এর আগে দি প্রেসিডেন্সিয়াল হোটেলে দ্বিপক্ষীয় বৈঠক হয়। চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস চেয়ারম্যান ওয়াও ওয়াং এর সাথে দেশটির ভাইস প্রেসিডেন্টের সাথেও বৈঠক হয়। টেকসই অবকাঠামো ও জ্বালানি খাত নিয়ে উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকেও যোগ দেন প্রধান উপদেষ্টা। So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক ত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্র ফিরে আসেনি। নির্বাচন পেতে দলের মধ্যে ঐক্যকে আরও অটুট রাখার আহ্বান জানান তিনি। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয়ে রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, জনগণকে সাথে নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি ও টিম প্রধান এবং রংপুর বিভাগীয় পর্যবেক্ষণ টিমের সহ সভাপতি ডক্টর মফিদুল আলম খান, কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন, ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম সহ অন্যরা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেশের জনগণ মেনে নেবে না। শুক্রবার বিকেলে চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সৌজন্যে আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান আমির খসরু। বলেন, নির্বাচনের বাইরে কোনো সমাধান নেই, সংস্কার উন্নয়ন এসব অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আশ্বাস দেন, আগামী নির্বাচনের পরে জাতীয় সরকারের মাধ্যমে 31 দফা বাস্তবায়ন করবে বিএনপি। বাংলাদেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার যুদ্ধ শেষ হয়নি উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, নির্বাচনের মাধ্যমে এই অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে। বাংলাদেশের মানুষের সব অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছিল, ভোটাধিকার সহ কেড়ে নিয়েছিল। আবার মনে হচ্ছে এরকম একটা সুর কেন জানি বাজতে শুরু করেছে যে আমরা এইটা সেটা করছি, আমরা না চলে গেলে রাজনীতিবিদরা এই কাজগুলো করবে না, এগুলো পরিপূর্ণভাবে শেষ করতে হবে। সরি, এটা আপনাদের দায়িত্ব না, এটা দায়িত্ব আগামী দিনের বাংলাদেশ এর মানুষ যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবে, এটা তাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার নয়াপল্টন দলীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, অটোরিকশা ও ভ্যান চালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। রিজভী বলেন, বিগত 3টি নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই 5 অগাস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছে। তাই যারা বলেন নির্বাচনের জন্য এত মানুষ রক্ত দেয়নি, তারা ভুল ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ক্ষমতা বড় কথা নয়, তাকে মেয়র ঘোষণার মধ্য দিয়ে আইনি লড়াইয়ের একটি উদাহরণ সৃষ্টি হয়েছে। শাসন, সেটির জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো এটা হলো আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, যে আমি কিন্তু হারি নাই, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, অতএব সেটা কাগজে কলমে প্রতিষ্ঠা পাক, সেটাই আমাদের লক্ষ্য ছিল। আমরা দেখি যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা। এটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায়। নির্বাচনী ফায়দা নেওয়া ও আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কূটনীতিতে যুক্ত হচ্ছে কিছু রাজনৈতিক দল, মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে কুমিল্লার শাসনগাছায় ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এর শহীদ ও আহতদের স্মরণে গণ ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় হাসনাত আরও বলেন, এক খাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না, একইভাবে 5 অগাস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ ও এনসিপি থাকতে পারবে না। কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইলে 5 অগাস্ট গণভবন এবং বঙ্গভবনের যে পরিণতি হয়েছে তাদেরও সেই পরিণতি হবে বলেও মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। ঠিক একইভাবে 5 অগাস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারে না। যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, উত্তরপাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করা হয়, 5 অগাস্ট যেভাবে গণভবন এবং বঙ্গভবনের যে পরিণত হয়েছে, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে ঠিক তাদের পরিণতি এবং তাদের ফলাফল একই রকম হবে।
এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। নির্বাচিত প্রতিনিধিরা নতুন সংবিধান উপহার দেবেন এবং তারাই সংসদ সদস্যের দায়িত্ব পালন করবেন। সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এনসিপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আখতার হোসেন আরও বলেন, গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনকে এক করে দেখার অবকাশ নেই। এ সময় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার দাবি করেন তিনি। ইফতার মাহফিলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শওকত আলী, জেলা ও মহানগর বিএনপি, জামাত, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ। ঈদকে সামনে রেখে প্রায় 3 বিলিয়ন বা 300 কোটি মার্কিন ডলারের রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থ পাচার কমে যাওয়ায় বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বেড়েছে জানিয়েছেন ব্যাংকাররা। তারা বলছেন, পরিবর্তিত পরিস্থিতির কারণে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে স্বাচ্ছন্দ্য বোধ করছে প্রবাসীরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। দেশে গণ অভ্যুত্থানের পর থেকেই বাড়ছে প্রবাসী আয়। অগাস্টের পট পরিবর্তনের পর থেকে প্রতি মাসে গড়ে 200 কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, চলতি মাসের 26 দিনে 295 কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। সেই হিসাবে প্রতিদিন গড়ে এসেছে 12 কোটি ডলার। 27 মার্চের শেষ কর্মদিবসের হিসাব ধরলে এই সংখ্যা ছাড়াতে পারে 3 বিলিয়ন ডলারের মাইল ফলক। রোজার মাসে আমার এসছে 130 মিলিয়ন অনলি রোজা, এই গত সপ্তাহ পর্যন্ত। এটা আরও এই একদিনে আরও বাড়বে, শেষের দিকে আরও একটু বাড়ে। আর কুরবানির ঈদে আরও বেশি বাড়ে, যেহেতু কুরবানির জন্য মানুষ টাকা পাঠায় বেশি, যে কারণে আরও ফরেন রেমিটেন্সের আগমনটা ঘটে বেশি। রেমিট্যান্স আয়ে 82% প্রবৃদ্ধির জন্য পরিবর্তিত পরিস্থিতি এবং অর্থ পাচার কমে যাওয়াকেই কারণ হিসেবে দেখছেন ব্যাংকাররা। পাচারটা বন্ধ হওয়াটা, টাকা পাচারটা বন্ধ হওয়াটা, এটা একটা অন্যতম কারণ। কারণ আপনার রেমিটেন্স গুলো ওইখানে ওই ইন্ডিংয়ে যারা ক্রয় করে নেয়, এটা কিন্তু আসলে ওই টাকাগুলো মানে এই দেশ থেকে অন্য দেশে ট্রান্সফারের একটা হাতিয়ার হিসেবে ইউজ করে। ফলে এই জায়গাটা যেহেতু চেক হয়েছে, সেই জন্য তাদের কাছে চাহিদা থাকলেও তারা কিন্তু সেই মানে ডলারগুলো ওখানে কিনে ইউজ করতে পারছে না। আর আমাদের শ্রমিক যারা আছে তাদেরও একটু মানে পরিবর্তিত পরিস্থিতিতে দেশপ্রেম থেকে শুরু করে সবকিছু তাদেরও একটা ফিলিংস আসছে। মাঠ পর্যায়ে আমাদের ব্যাংকাররা মানে যারা এখানের বেনিফিশিয়ারি, তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে এবং বৈধ পথে টাকাটা পাঠাতে আরো সহজীকরণ হচ্ছে। রেমিট্যান্স আয় বৃদ্ধির প্রবাহ ধরে রাখতে বৈধ পথে প্রবাসীদের আয় পাঠানোর বাধা দূর করার তাগিদ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দখল দূষণে মরতে বসেছে বাগেরহাট পৌরসভার 5টি খাল। প্রবাহমান খালগুলো এখন যেন ময়লার ভাগাড়। ভোগান্তি লাঘবে খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবি পৌরবাসীর। প্রশাসনের সহযোগিতা চায় পৌর কর্তৃপক্ষ। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই এটি কোনো খাল। প্রমত্তা ভৈরব নদের তীর ঘেঁষা বাগেরহাট পৌরসভা। পৌরসভায় 9টি ওয়ার্ডে রেকর্ডীয় খাল 5টি। এসব খাল দিয়ে একসময় বড় বড় নৌকা চলাচল করত। এখন তা ভরাট হয়ে ময়লা আবর্জনার ভাগাড়। অনেক এলাকায় খাল দখল করে স্থাপনা তৈরি করেছেন প্রভাবশালীরা। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশন হতে না পেরে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে মাসের পর মাস বাসিন্দাদের। ছোটবেলা থেকে এই খালটা দেখে আসছি এবং এখানে অনেক পানির স্রোত ছিল, আমরা সাঁতরাতাম এবং বড় ছিল। সময় তো বাড়ির ভিতরে জল থাকে, বালির বস্তা দিয়া লাগে, মানে হাঁটা চলা করা যায় না। ঘরের ভিতরে জল উঠে যায় প্রতি বছর। ড্রেনের মতন হয়েছে, যার জন্য ময়লায় সমস্ত পানি সরানো সব বাড়ি উঠে যায়। বর্ষাকালে বাড়ির সমস্ত ময়লা উঠে যায়, যার জন্য মাজার সমান কাঁচাইয়ে রাস্তা আসতে, রাস্তা আসার পরে তো সমস্ত গা ফাঁস হয়ে যায়, সমস্ত হাত পায়। অনেক মশা হয়, মশায় আমরা হচ্ছে গিয়ে বসত বাড়িতে আর কি বসবাস উপযোগ্য হয়ে যাচ্ছে না, এত বাজে অবস্থা এখানে। জলের সমস্যা, এর জন্য টাইফয়েড হতিছে, ডন্ডিস হতিছে, সবকিছু হচ্ছে। আমরা এবারে বসবাসের মধ্যে উপযুক্তই নাই, জায়গা থাকতে পারতেছি না। প্রশাসনের সহযোগিতা পেলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে পৌর কর্তৃপক্ষ। সিটিসি এফটি প্রকল্পের মাধ্যমে কোস্টাল টাউনের ভেতরে এই খালগুলো খননের উদ্যোগ নেওয়া হবে জানিয়েছেন পৌরসভার সহকারী প্রকৌশলী।
2023 থেকে 24 এই 2টা বছর আমরা প্রায় 1.5 বছর বেশি আমরা প্রায় 500 বাড়ি আমরা আইডেন্টিফিকেশন করছি, যেগুলো হচ্ছে এখন অবৈধভাবে খালের ভিতরে আছে। এখন হচ্ছে যদি প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে তাহলে অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে এবং সাথে সাথে আমাদের সিটিসিএলপি প্রকল্পের মাধ্যমে খালগুলো নতুনভাবে সংস্কার করা হবে। বাগেরহাট পৌরসভায় 5টি খালের দৈর্ঘ্য প্রায় 23 কিলোমিটার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঈদে মানুষের ঘরে ফেরা অব্যাহত, যাত্রীদের চাপ, রাজধানীর সবগুলো বাস টার্মিনালে স্বস্তিতে যাচ্ছেন লঞ্চের যাত্রীরা। তিস্তা প্রকল্পে আসছে চীন, ঢাকা বেইজিং একটি চুক্তি 8 সমঝোতা সই, শি জিনপিং ডক্টর ইউনুস বৈঠক, $210 কোটি সহায়তার প্রতিশ্রুতি। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্র ফিরে আসেনি, মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না বললেন নেতারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।